আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রায়না। শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপালের সরকার পতন যেন একই কায়দায়, একই ছকে, একই সুতায় গাঁথা। খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় পরপর 3টি গণঅভ্যুত্থানই সফল হয়েছে তরুণ জেনজিদের হাত ধরে, যাদের লক্ষ্য স্বৈরশাসকদের মিথ্যা অহমিকার শৃঙ্খল ভেঙে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীর উন্নত দেশ করা। এসব গণঅভ্যুত্থান থেকে প্রত্যেক রাষ্ট্রনায়ককে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 9 জুলাই 2022 সংকটের ভেতর দিয়েই শ্রীলঙ্কায় মানসিকভাবে শক্তিশালী একদল তরুণ তরুণীর হাতেই 9 জুলাইয়ের জন্ম। তীব্র গণ আন্দোলনের মুখে পতন হয় শ্রীলঙ্কা সরকারের। ভারত মহাসাগর সাক্ষী দিনটি আপাদমস্তক অহিংস প্রতিবাদের এক বিশুদ্ধ সুনামি ছিল কলম্বোর বুকে। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে সেখানে অবস্থান করে। রচিত হয় নতুন ইতিহাস। গেল বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। 35 দিনের টানা আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালান টানা 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মুখ্য ভূমিকায় জেনজি। সবেমাত্র 4 দিন আগে 9 সেপ্টেম্বর আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ সদস্যরা পদত্যাগ করেন। জেনজির নেতৃত্বে কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ একদিনে ছড়িয়ে পড়ে পোখারা, বিরাটনগর, ভরতপুর সহ 77 জেলার রাজধানীতে। কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর সেখানে সেনাপ্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুরো ঘটনায় যেন ঢাকার ঘটনার পুনরাবৃত্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত শাসকের স্বৈরাচারী মনোভাব গণ অভ্যুত্থানের জন্য দায়ী। বাংলাদেশের প্রেক্ষাপটও তেমনই ছিল। মানুষের জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হচ্ছে না। অবশেষে এই ধরনের পপুলিজম বা আমরা যাকে গণতন্ত্র বলি বা স্বৈরাচার বলি, এগুলো পতন অনিবার্য হয়ে উঠতেছে। যেমন শেখ হাসিনা গণতন্ত্রের নামে উনি আমাদেরকে 16 বছর শাসন করলেন, অথচ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। প্রতারণার মাধ্যমে নির্বাচন পরিচালনা করলেন। পরপর 3টি দেশে পট পরিবর্তন ঘটে যাওয়া ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য অ্যালার্মিং। তাই এ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাদেরকে দমানো অনেক কঠিন, এবং সবশেষে যেটা দেখি সেটা হলো যে তাদের দেশপ্রেম যেটা আছে, এই দেশপ্রেম বিশুদ্ধ এবং নিখুঁত। আগামী দিনের দেশের জন্য, রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য যে মেসেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অন্যায়, অবিচার, দুর্নীতি এটা করা যাবে না, এবং এটা যারাই করবে তারাই আগামী প্রজন্ম এবং বর্তমান যে জেনজি প্রজন্ম তাদেরকে খুব কঠোর ভাবে তাদেরকে ফেস করতে হবে। এসব ঘটনা শিক্ষা দেয় পুরাতন জরাজীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে তরুণরাই আত্মত্যাগ করছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। 2025-26 অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $859 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 10.61% বেশি। রপ্তানিমুখী এই ধারা অব্যাহত রাখতে পণ্য বৈচিত্র্য, উচ্চ মূল্য সংযোজন এবং লজিস্টিক দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। তৃতীয় দফায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% নির্ধারণ করলে যুক্তরাষ্ট্র থেকে একের পর এক অর্ডার আসতে থাকে বাংলাদেশে। কর্মচাঞ্চল্য ফিরে পায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম 2 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে $713 কোটি, যা গত অর্থবছরের প্রথম 2 মাসে ছিল $650 কোটি। বছরের ব্যবধানে 2 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 9.63%। একই সাথে 2 মাসে নিটওয়্যার পণ্য রপ্তানি হয়েছে $395 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 9.11% বেশি। ওভেন ফেব্রিক পণ্য রপ্তানি হয়েছে $318 কোটি মূল্যের, যা আগের বছরের একই সময়ের চেয়ে 10.28% বেশি। নতুন ট্যারিফ ইমপ্লিমেন্ট হওয়ার পরে
এই জায়গাটায় প্রবৃদ্ধিতে কোথায় গিয়ে দাঁড়ায়, সরকারের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমরা এই প্রবৃদ্ধিকে অব্যাহত রাখতে পারবো। যখন যেভাবে হয় সেটাকে মোকাবেলা করে আমরা আমাদের সেই প্রবৃদ্ধিটাকে ধরে রাখার চেষ্টা করব। সময় মতো রপ্তানি আদেশ পাঠানো গেলে প্রবৃদ্ধি আরও বাড়বে বলছেন এই কর্মকর্তা। গ্যাস বলেন, তারপরে কাস্টমস এবং এনবিআর এর যেসব প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যদি আমরা ঢাকার মতো যদি আমরা চট্টগ্রামও যদি সেই সুযোগ সুবিধাটা পাই তাহলে অনেকাংশে আমরা বেড়ে যাব। রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি সরকারের কূটনৈতিক সম্পর্ক জোরদারের পরামর্শ ব্যবসায়ীদের। সাকিব আল হাসান, RTV। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রার্থীরা। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হওয়ায় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে মোট ৯টি প্যানেল। সংশোধিত তফসিল অনুযায়ী ২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ প্রকাশিত হতে পারে এবং নির্বাচনী প্রচারণা ঘিরে প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আপনি জানেন যে আজকে প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ সেটি করা হবে, তবে ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ এই প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি হয়তো বোর্ডে টাঙানো হতে পারে। এরই মধ্যে যেহেতু সকাল থেকেই রাজশাহীতে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তাকে কিন্তু রাকসুর যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আসতে দেখিনি। এরই মধ্যে আপনি জানেন যে যেহেতু ৩৫ বছর পর এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এক ধরনের যে প্রার্থী এবং ভোটারদের মাঝে যে উৎসবের আমেজ সেটি কিন্তু গতকাল থেকে আমরা বিরাজ করতে দেখেছি এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগাম যে প্রস্তুতি অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাকসু যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে তারা কি প্রক্রিয়ায় নির্বাচন করছে সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং দেখিয়েছেন। এর মধ্যে নির্বাচন কমিশন যেটি করেছেন যে OMR যে পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে কিন্তু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং মেশিনের মাধ্যমে কিন্তু যে ব্যালটপত্র যে রয়েছে সেটি কিন্তু আসলে গণনা করা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডাকসু এবং জাকসুতে যে গণনা যতটা আসলে বিলম্বিত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রাকসুর যে ফলাফল সেটি অনেকটাই দ্রুত হতে পারে এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু রাকসু নির্বাচনের আমরা দেখেছিলাম যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এর মধ্যে কিন্তু রাকসুর হচ্ছে 14 জন এবং সিনেটের ছাত্র প্রতিনিধি সংসদের 3 জন মনোনয়নপত্র এর মধ্যে প্রত্যাহার করেছেন এবং সব মিলিয়ে রাকসু এবং ছাত্র সিনেটের এখন পর্যন্ত কিন্তু 302 জনের যে মনোনয়নপত্র সেটি এখন পর্যন্ত আসলে বহাল রয়েছে। তবে আজকে যেহেতু প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরপরই আসলে জানা যাবে যে কোন পদে কে লড়াই করছেন এবং কতজন প্রার্থী এখন পর্যন্ত আসলে টিকে রয়েছেন। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হল সংসদের যে তথ্য সেটিও কিন্তু আজকে চূড়ান্তভাবে আসলে প্রকাশ করা হবে এবং আজকে ধারণা করা হচ্ছে যে বিকেল থেকেই প্রার্থীরা তাদের যে প্রচারণা আনুষ্ঠানিক সেটি তারা শুরু করতে পারবে এবং প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারবেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। 15 বছর ধরে পরিত্যক্ত ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস পরিণত হয়েছে নানা অপরাধীদের আখড়ায়। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটিতে এখন চলে মাদক সেবন ও নানা অসামাজিক কাজ। অপরাধীরা এটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেশের প্রাচীনতম স্কুলগুলোর একটি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। 1875 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে এখন 2200-র বেশি ছাত্র পড়াশোনা করে। 1966 সালে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় প্রায় 19% জমির উপর নির্মিত হয় বিদ্যালয়টির ছাত্রাবাস, কিন্তু বয়সের ভারে ও সংস্কারের অভাবে সেটি এখন পরিত্যক্ত। 2010 সালের পর থাকার অনুপযোগী হয়ে পড়ে ছাত্রাবাসটি। নেই দরজা জানালা। মানুষের আনাগোনা না থাকায় ছাত্রাবাস এখন মাদক সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। অসামাজিক কাজের পাশাপাশি মানুষের ওপর অত্যাচার ও নির্যাতনের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পূর্ণভাবে তৈরি করে যদি এটা আবার চালু করা যায়
তাইলে এখানে মাদকের যে একটা ব্যবহার হচ্ছে এবং মাদক সেবন করা হচ্ছে এবং রাতে বিরাতে সবাই এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই ভয় পায় এবং অনেকগুলো ঘটনা ঘটছে। প্রশাসনিক কর্মকর্তা তারা যদি সুনজর দেয় তাহলে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে। বিভিন্নভাবে বিভিন্ন সিন্ডিকেট করে বিভিন্ন মোবাইল চুরি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এলাকাবাসী অতিষ্ঠ। বোর্ডিং মাঠটি অনেকদিন ধরে সংস্কার হচ্ছে না, এখানে রাত্রেবেলা চলাচল করতে আশেপাশের লোকদেরকে অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনেছি চিল্লাচিল্লি এবং অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটা যদি আবার নতুন ভাবে সংস্কার করে প্রয়োজন এটা পুরাটা ভাঙ্গা টাঙ্গা স্কুল টিচারের কমপ্লিট করতে পারে। ছাত্রাবাসটি সংস্কার বা সেখানে নতুন ভবন তৈরির পরিকল্পনা করা হবে জানান প্রধান শিক্ষক। ভালোভাবে সংস্কার করে কিভাবে আমাদের স্কুলে নতুন টিচাররা থাকার আবাসনটা করা যায় এবং দূর দূরান্তের ছাত্ররা স্কুলে ভর্তি হচ্ছে কিন্তু এদেরও আবাসন নাই। একটা আবাসন খুব জরুরি দরকার। জেলা প্রশাসক সহ ইঞ্জিনিয়ারদের সাথে আমরা যোগাযোগ করেছি, ইনশাল্লাহ। অনেক সময় দুষ্ট ছেলেরা একটু ঘোরাঘুরি করে, তো এই বিষয়টা আমরা নজরে আনছি, আমরা থানাকে ইনফর্ম করেছি। স্কুলটির ছাত্রাবাস চালু করা হলে শুধু অপরাধীদের আঁকড়াই ধ্বংস হবে না, উপকৃত হবে শিক্ষার্থীরাও জানান স্থানীয়রা। লামিয়া তানজিদ মাহমুদ, RTV। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতাঙ্গনে। হাসপাতালে ছুটে আসেন দীর্ঘদিনের স্বজন সহকর্মীরা। শোক জানান প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে ফরিদা পারভিনকে। নাজমুল হুদাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। নক্ষত্রেরও বিদায় নিতে হয়, মৃত্যু নামক অমৃতসুধা পানের মধ্যে দিয়ে বিদায় জানাতে হয় এই জগৎ সংসারকে। এবার তেমনই এক উজ্জ্বল নক্ষত্র বিদায় নিল বাংলার সঙ্গীতাঙ্গন থেকে। 1954 সালে নাটোরে জন্ম নেওয়া প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা পারভিন মারা গেলেন শনিবার রাতে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে রেখে গেছেন অফুরন্ত অমর কীর্তি। পল্লীগীতির সংস্পর্শের পাশাপাশি লালনের সুর সঙ্গীতে মোহ ছিলেন এই গুণী শিল্পী। লালনের অমর কাব্য সুরের মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছেন কোটি ভক্তের মাঝে। আমাদের ফরিদা পারভিন আপা লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করেছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন। শুধু পল্লী বা লালন নয়, নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন আধুনিক গানও। এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলে গেছো, মল্লিকার দিন নাম, নিন্দার কাঁটানা বিধিলে গায়, গানগুলো আজও মানুষের হৃদয়ে বেজে ওঠে। কোটি ভক্তের ভালোবাসার পাশাপাশি তার বর্ণাঢ্য কর্মময় জীবনের অবদানের ঝুলিতে যোগ হয় 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার। সঙ্গীতাঙ্গনে এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী। বিপুল দেব রায়, RTV, ঢাকা। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। ভোর 6টা থেকে জেলার ভাঙ্গায় 3য় দফায় এই আন্দোলন করেছেন স্থানীয়রা। এতে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শত শত মানুষ। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ আছে। রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এদিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাথা ট্রেনটি পুকুরিয়া এলাকায় আটকে দেয় অবরোধকারীরা। বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছেন বাগেরহাটের মানুষ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। রাজবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিক মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করেও পচন রোধ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 6 থেকে 9 মাস ভালো থাকার কথা থাকলেও 3 থেকে 4 মাসেই পচন ধরেছে পেঁয়াজে। ফলে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা, যার ফলে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে তাদের। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার কৃষকদের জন্য 100টি মডেল ঘর নির্মাণ করা হয়। তাপ নিয়ন্ত্রিত কাঠ, বাঁশ ও টিনের এ ঘরে পেঁয়াজ থাকার কথা ছিল অন্তত 9 মাস, কিন্তু সংরক্ষণের 3 মাস পেরোতেই শুরু হয়েছে পচন।
বাধ্য হয়ে তারা কম দামে পেঁয়াজ বিক্রি করছেন, যার ফলে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। পেঁয়াজ পচে যাওয়ায় হতাশ কৃষকেরা, প্রশ্ন তুলছেন আধুনিক খড়ের কার্যকারিতা নিয়েও। 250-300 মন মতন পেঁয়াজ ছিল, তার অর্ধেকই পচা। 100 মন রাখছি, 20 মন পচে গেছে। এই ঘর নিয়ে আমাদের কোনো লাভ হয় নাই। লাভের চাইতে ক্ষতির অংশ বেশি হয়েছে, কোনো উপকারই আসেনি আমাদের। আমরা আগে ফ্রিজে রাখছিলাম, সেখানে ভালো ছিল। ভালোর জন্য বড় রাখার জন্য, ভালো করার জন্য করছে, সেটা যদি না হয় তাহলে আমার এটা লাভ হইল। বাঁশ কমাইনে বাঁশের বাতা না দিয়ে এখন কোনতে কি নিয়ে পানিট করা, সেই ঘুন লাগা পচা তা সেহনি আনেছে ওরা। ঘুন লাগে খুলে পড়ে যাইতেছে, চোরচুরটা ডুকলি করার কিছু নাই। এদিকে দায় স্বীকার না করে কৃষকদের উপরেই দোষ চাপিয়ে দিলেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের উপপরিচালক। কৃষকদের যেভাবে পেঁয়াজ রাখতে বলছি, তারা তার থেকে একটু উঁচু করে রাখে। আপনার বলছি 10 থেকে 11 ইঞ্চি করে পেঁয়াজ রাখবে, তারা দেখা যাচ্ছে যে আপনার 15 ইঞ্চি 16 ইঞ্চি উঁচু করেও পেঁয়াজ রাখছে। যারা এইভাবে রাখছে তাদের একটু ক্ষতি হয়েছে, কিন্তু যারা আমাদের কথা শুনছেন আর তাদের ম্যাক্সিমাম লোকেরই আমাদের পেঁয়াজ ভালো আছে, এখনো খুব সুন্দর পেঁয়াজ আছে আমরা দেখছি। মডেল ঘরগুলো কার্যকারিতা নিশ্চিত করতে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং দেশি জাতের পেঁয়াজ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয় কৃষকরা। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। সেন্ট্রাল লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে লক্ষাধিক মানুষ। শনিবার অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসনে বিক্ষোভের ডাক দেন। পুলিশের তথ্য মতে ইউনাইটেড দ্য কিংডম শীর্ষে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000-এর বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে পাল্টা প্রতিরোধে রাস্তায় নামে অভিবাসন বান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটিগুলো। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নেপালের সদ্য বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রথম সারির 8টি রাজনৈতিক দল। তাদের মতে প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক। বিলুপ্ত করতে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গেল শনিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় দলগুলো। তবে সংসদ বিলুপ্ত ঘোষণাকারী প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এর আগে প্রেসিডেন্ট কেপি শর্মা ওলির পদত্যাগের পর কাঠমান্ডুতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের কয়েক ঘণ্টা পর কার্কির সঙ্গে পরামর্শ করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট রামচন্দ্র। একই সঙ্গে পার্লামেন্ট নির্বাচন আগামী 5 বছরের মধ্যে 5 মার্চ হবে বলে ঘোষণা দেন তিনি। গাজা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় গাজা জুড়ে গেল 24 ঘণ্টায় আরও 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয় কেন্দ্র ছাড়াও গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলেই কেবল যুদ্ধ থামানো সম্ভব। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডেকেছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। আজ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ NCL T20-র দ্বিতীয় আসর। 8 দলের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তন। সিলেট ও রংপুরের ম্যাচ দিয়ে দীর্ঘ 1.5 যুগ পর ভেন্যুটিতে ফিরছে ক্রিকেটের এ আসর। আসরের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সকাল 9:30টায় রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা মেট্রোর। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। অপরদিকে দুপুর 1:30টায় শহীদ চান্দুতে মুখোমুখি হবে সিলেট ও রংপুর। বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ আজ। এশিয়া কাপে রাত 8:30টায় দুবাইয়ে মুখোমুখি হবে দল দুটি। পারস্পরিক সম্পর্কে টানাপোড়েনে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির সাম্প্রতিক বছরগুলিতে দেখা হয় কেবল বিশ্বকাপ কিংবা এশিয়া কাপই। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল তারা, যেখানে শেষ হাসি হেসেছিল ভারত। এখন পর্যন্ত এশিয়া কাপে 19 বারের মুখোমুখি লড়াইয়ে 10 বার জয় তুলে নেয় ভারত, যেখানে পাকিস্তানের জয় কেবল 6টি ম্যাচে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।